নমস্কার বন্ধুরা, চলে এসেছি আদিকথার নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো এখন বাজে রাত্রি 9টা। তো আজকে ভাবলাম যে রাত্রি 9টা থেকে 10টা একটুখানি ঘুরে আসি বাইরে থেকে। তো বাইরে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। আর আদি খায় 10টা নাগাদই, আদি খায় 10টার একটু আগেই ঢুকে পড়বো। আদির রাতের খাবারও রেডি আছে, তো একটু টুক করে ঘুরে আসবো। তো ভাবলাম চলুন আপনাদেরকেও একটু ঘুরে দেখাই। টাটা। না, তুমি বসো, তুমি যাও। টাটা। কি আমার পেছনে? টাটা। বসবো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি চন্দননগর স্ট্যান্ডের দিকে। আর আজকে ইচ্ছেই ছিল যে একটু চন্দননগর স্ট্যান্ডের সামনে দিয়ে ঘুরে আসবো। এমন নয় যে ওখানে গিয়ে বসবো বা কিছু, কেননা আগেই বলেছি যে আমরা খুব একটা কোথাও গিয়ে বসতে পছন্দ করি না, সামনে দিয়ে ঘুরে বেড়াতেই বেশি পছন্দ করি। তো আদিকেও একটু সময় দেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিন, কেননা সারাটা দিন আমার প্রচুর কাজ থাকে সংসারের। তো সারাটা দিন বেচারি একা একাই খেলে, তাই চেষ্টা করি বিকেলবেলা ঘুম থেকে উঠে যেন ও সবসময় মাকেই পায়, তখন আর যেন আমি ব্যস্ত না থাকি। তাই আমি রাতের রান্নাটাও কিন্তু একেবারে দুপুরবেলায় সেরে রাখি। তো আদির বাবারও কাজের চাপটা একটু কম থাকলে আমাদেরকে একসাথে নিয়ে বেরোয়। আদিও খুব খুশি হয়, আর আমারও ভালোই লাগে। সারাক্ষণ বাড়ির মধ্যে থাকতে কারই বা ভালো লাগে, তাই না? তো এখন যাচ্ছি, এখন চন্দননগরেই আছি, চন্দননগরে ঢুকে পড়েছি। আমার বাড়িটা এমনই জায়গায় যেটা চুঁচুড়ো আর চন্দননগরের ঠিক মাঝখানে। আমি চুঁচুড়োর দুর্গাপুজোটা খুবই পপুলার, তো চুঁচুড়োর দুর্গাপুজোটাও খুব ভালো এনজয় করি। আর তার সাথে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোটাও খুব ভালো এনজয় করি, মানে আমি দুটোই একসাথে পেয়ে গেছি। তো এখন আমরা যাব স্ট্যান্ডের দিকে। তো স্ট্যান্ডের কিছু গল্প বলি। এটা হুগলি নদীর কাছেই, মানে গঙ্গা নদীটা যেহেতু হুগলির উপর দিয়ে বয়ে গেছে, তাই একে হুগলি নদীও বলা হয়। তো হুগলি নদীর কাছে দীর্ঘ রাস্তা এবং ভালো রক্ষণাবেক্ষণ কিন্তু করা হয়। এই রাস্তায় হাঁটলে এটি একটি নস্টালজিক অনুভূতি। বিকেলে এখানে অনেক লোকের সমাগম হয়। সন্ধ্যায় রাস্তার পাশে বাতি জ্বললে সুন্দর দেখায়। মাঝে মাঝে সিনেমার দৃশ্য এখানে শুটিং হয়। আপনি যদি চন্দননগরে আসেন তবে এখানে আসতে কিন্তু ভুলবেন না। ইতিহাসে বলে যে এটি 1673 সালে একটি ফরাসি উপনিবেশ এবং পরে 1688 সালে একটি স্থায়ী ফরাসি বন্দোবস্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। বিচ্ছিন্নতার চুক্তি 1951 সালে ভারতের রাষ্ট্রপতি এবং ফরাসি প্রজাতন্ত্রের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, যার পরে চন্দননগর ভারতের একটি অংশ হয়ে ওঠে। এছাড়াও চন্দননগরের স্ট্যান্ডের লাগোয়া একটি পাতাল বাড়ি আছে। তো এই পাতাল বাড়ির একটা প্রধান গল্প হলো, এই পাতাল বাড়িতে বসেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কাব্যগ্রন্থ লিখেছেন। তো চন্দননগর ইতিহাস সম্পর্কে আমার যেটুকু জ্ঞান আছে আমি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি আরও কিছু জানেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার যে কোনো জায়গার সম্পর্কে বা যে কোনো কিছু সম্পর্কে ইতিহাস জানতে খুব ভালো লাগে। তো আজকে জামাই ষষ্ঠী বলা হয়নি, শুভ জামাই ষষ্ঠী সবাইকে। কেমন কাটলো তোমাদের জামাই ষষ্ঠী আমাকে অবশ্যই জানিও। আমার জামাই ষষ্ঠী কিন্তু ভালো কাটেনি, কারণ আমার মাকে খুব মিস করেছি। মা এই দিনটা খুব ভালোভাবে জামাইয়ের জন্য সেলিব্রেট করতো, মানে আদির বাবার জন্য। তো সেই মানুষটা আর নেই। আর একটা কথা খুব মনে পড়ে, যেটা আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হলো লাস্ট 2 বছর আগে যখন মা বেঁচে ছিলেন, মা বলেছিলেন জামাই ষষ্ঠী করতে যেতে, কিন্তু মা তখন এতটাই অসুস্থ ছিল, জামাই আর মাকে প্রেশার দেবে না বলে, যাতে মা একটু
প্রেশারটা কম হয়। যতই যাই হোক একটু কিছু না করলে মায়েরও তো মন ভরবে না। তাই বলেছিল যে আর কিছু করতে হবে না মা, আর অনেক বছরই তো হলো বিয়ে হয়ে গেছে। তো মা বলেছিল এবছরটা নিতে পারতে, পরের বছর যদি না থাকি। তো সেটাই হলো। তো সেই কথাটা খুব মনে পড়ে। আর আজকের দিনগুলোতে স্পেশালি যে কোনো অকেশান দিনে মাকে খুব মিস করি। তো যাই হোক, আমরা অলমোস্ট চন্দননগর স্ট্যান্ডের কাছেই চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব। জগদ্ধাত্রী পুজোর সময় এই জায়গাগুলোতে ভীষণ ভিড় হয়, ভীষণ। আর তখন মানে পা ফেলা যায় না, এত ভিড় হয়। আর আমি কিন্তু খুব বেশি হাঁটতে পারি না জগদ্ধাত্রী পুজোর সময়, কিন্তু প্রতিদিনই বেরোই, একটু হাঁটি, একটু খাওয়া দাওয়া করি, দিয়ে ঘরে ঢুকে যাই। একবার আদির বাবা খুব জোর করে অনেকটা হাঁটিয়েছিল, ফেরার সময় আর পারছিলাম না, রিক্সা করে বাড়ি ফিরেছিলাম। তো যেহেতু এখানে এত ভিড় থাকে, নো এন্ট্রি থাকে, তো সব কিছু অ্যাভেলেবেল থাকে না। তো তখন রিক্সা অ্যাভেলেবেল ছিল, তাই রাত্রিবেলা রিক্সা করে ফিরেছিলাম। আরেকবার একটা ঘটনা ঘটেছিল, সেই মজার ঘটনাটা বলি। তখন আমি একটা হেলথ সেন্টারে জব করতাম। তো ওখানে আমার ভোরবেলা থেকে ডিউটি থাকতো। আমি ভোর পাঁচটা ভোর 5টার সময় উঠে ওখানে জয়েন করতে যেতাম। তো ওখানে 7টার মধ্যে জয়েন করতে হতো। তো বাড়ির কাজকর্ম সেরে যেতে গেলে 5টাতে তো উঠতেই হবে। তো এরকম 5টার সময় উঠে গিয়ে ফিরে এসে দিয়ে রাত্রির বেলা ঠাকুর দেখতে বেরিয়েছি বাইকের পাস জোগাড় করতে হয়। তো বাইকের পাস ছিল তখন। তো পেছন দিকে বসে আমি ঘুমিয়ে পড়েছি, এমনই খারাপ অবস্থা। আদির বাবা তো ভীষণ ভয় পেয়ে গেছে যদি পড়ে যাই। তো সেই আমার লাস্ট বাইকে করে ঠাকুর দেখা, কারণ আদির বাবা আর রিস্ক নিতে চায় না। তো খুবই মজা হয় চন্দননগর জগদ্ধাত্রী পুজোতে। আর রাত্রির লাইটিংটা না দেখলে কিন্তু মিস করে যাবে তোমরা পারলে একবার এসো, চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখে যেও। আর যেহেতু ছোট বাচ্চা আছে, আমার পরপর 2 বছর সেভাবে দেখা হয়নি। আগের বছর বেরিয়েছিলাম, ভেবেছিলাম আদিকে কোলে নিয়ে দেখতে পারবো, কিন্তু আদিকে কোলে নিয়ে অতটা হাঁটা পসিবল হচ্ছিল না। আর আমাদের একদমই অভ্যেস নেই, যেহেতু গাড়িতে করেই ঘুরি। তো এই হচ্ছে চন্দননগর চার্চ। তো যেহেতু গাড়িতে করেই ঘুরি, সেহেতু অতটা অভ্যাস নেই আমাদের, তাই দিনের বেলায় বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। যে কটা ঠাকুর দেখা যায়, লাইটিংটা দেখতে পাইনি, কিন্তু ঠিক আছে, বেশ মজাই পেয়েছি। তো নেক্সট ইয়ার আরেকটু বড় হয়ে যাবে। তো আশা করছি নেক্সট ইয়ার বলতে এই ইয়ারেই, তো এই ইয়ারে জগদ্ধাত্রী পুজোটা খুব ভালোভাবে এনজয় করতে পারবো। তবে দুর্গা পুজোটা খুব ভালো এনজয় করেছি, কারণ দুর্গা পুজোতে আমরা সেভাবে প্যান্ডেল হপিং করি না। আমরা মেনলি একটু বেরোই, একটু ঘুরে টুরে কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আবার ঢুকে যাই। তো এবছরও তাই করেছি, দুর্গা পুজোটা খুব ভালো এনজয় করেছি, কিন্তু জগদ্ধাত্রী পুজোটা সেইভাবে পসিবল হয়নি। তো ঠিক আছে, এই বছরটা আশা করছি ভালোভাবে এনজয় করব। তো আদি হঠাৎ করেই বায়না করলো একটা বেলুন কিনবে। তা আমি ফার্স্টে বলেছিলাম থাক বাবু, পরে কিনে দেওয়া হবে, কিন্তু ওর বাবা ঠিক শুনতে পেয়ে গেছে। তো ছেলে কিছু চাইলে বাবা না করতে পারে না। তো বাবা ওকে এই মানে আদির বাবা ওকে এই পেঙ্গুইনটা কিনে দিয়েছে, আর আদি তাতে খুব 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 খুশি। বাড়িতে নিয়ে এসে ওটাকে আর ছাড়ছে না, ওর উপরে বসেও খানিকক্ষণ সময় কাটিয়েছে। তো এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। অনেকটা সময় ঘোরা হয়ে গেছে অলরেডি। আর বেশ ওয়েদারটাও মনে হচ্ছে এবার একটু খারাপ হতে চলেছে, কারণ বেশ দমকা হাওয়া উঠছে। তো চেষ্টা করছি তাড়াতাড়ি করে বাড়ি ঢুকে যাওয়ার। আমাদের থেকেও ভয় বেশি ছেলেটাকে নিয়ে। আর একদমই ব্যাগ ট্যাগ কিছু ক্যারিও করছি না, মোবাইলটা জল পড়লে তো একদম অবস্থা খারাপ হয়ে যাবে না। আর আদিকে গিয়ে রাত্রে খাওয়াতেও হবে। এই যে ঝড় উঠে গেছে, আর আদির মুখটা আমি অন্যায় মুড়িয়ে দিয়েছি। আর যখনই এরকম ঝড় ওঠে,
কিংবা হয়তো খুব রোদ্দুর বা খুব ঠান্ডা হাওয়া চালাচ্ছে, তখন যখন আমি এরকম করে দিই, আদি কিন্তু একটুও রাগ করে না। তো আমরা বাড়ি চলে এসেছি, আর আদি এই পেঙ্গুইনটা একদমই ছাড়ছে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আদিকে এবার খাওয়াতে হবে। শুভরাত্রি। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।